আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আমি সালাত মেহবুব সম্পদ 10 মিনিট স্কুলের ক্লাসরুম গ্রুপটিতে আজকে লাইভে এসেছি এইচএসসি বাংলা প্রথম পত্র সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি কবিতা 18 বছর বয়স নিয়ে। আমি সালাত মেহবুব সম্পদ পড়াশোনা করছি আইন বিভাগে ব্র্যাক ইউনিভার্সিটিতে এবং আজকে তোমাদেরকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এই 18 বছর বয়স নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন 18 বছর বয়স কবিতাটিকে তোমাদের জন্য অর্থাৎ বাংলা প্রথম পত্রে তোমাদেরকে পড়ানোর জন্য আজকের জন্য নির্বাচন করলাম। দুটি কারণে। একটি হচ্ছে 18 বছর বয়স কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এইচএসসি মাত্র শুরু করেছে অর্থাৎ হচ্ছে এসএসসি দিয়ে মাত্র কলেজে উঠছে তারাও এই ক্লাসটি করতে পারবে। কেননা কলেজে যখন তোমরা ভর্তি হবে এবং ক্লাস করবে তখন বাংলা বেশিরভাগ কলেজেই প্রথম দিকে যে কবিতাটি পড়ানো হয় সেটি হচ্ছে 18 বছর বয়স। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ। এবং তাহলে যেটি হবে, তোমরা ক্লাসরুমের শিক্ষকরা যখন পড়াবেন, সম্মানিত শিক্ষকরা, তখন তোমরা তাদের সাথে আরো ভালো কমিউনিকেট করতে পারবে এবং জিনিসগুলো আরো সহজে বুঝতে পারবে। তোমাদের অন্যান্য যারা তোমরা ক্লাসটি দেখছো তোমাদের এই বিষয়টি সম্পর্কে অনেক ভালো একটি ধারণা থাকবে। এবং আরেকটি শ্রেণীর শিক্ষার্থীরা সব থেকে বেশি উপকারী হবে, তারা হচ্ছে যারা সামনে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে। কিভাবে? এইচএসসি পরীক্ষার্থীরা হয়তো অনেক দিন ধরে একটি বিরতির কারণে পড়াশোনার সাথে সংযুক্ত থাকলেও বাংলা কিংবা এই বিষয়গুলো হয়তো সেরকম ভাবে পড়া হচ্ছে না। তাহলে তোমরা যদি এই ক্লাসটি দেখো তাহলে যেটি হবে, তোমরা খুব সহজেই তোমাদের যদি কোনো ভুলে যাওয়া জিনিস থাকে এই কবিতাটি সম্পর্কে সেটি তোমাদের মনে পড়ে যাবে এবং অন্যান্য যদি কোনো সমস্যা থাকে সেটিও তোমরা আমার সাথে আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে পারো। ক্লাসটি কে কোথা থেকে দেখছো সেটি কিন্তু কমেন্ট করে আমাদেরকে নিচে জানিয়ে দিতে থাকো, তাহলে বুঝতে পারবো যে ক্লাসটি বাংলাদেশের কোন কোন জায়গা থেকে শিক্ষার্থীরা দেখছে এবং উপকৃত হচ্ছে। যেহেতু আমি বাংলার একটি ক্লাস নিচ্ছি, আমি বলবো বাংলা ক্লাসটি অত্যন্ত একটি আমাদের শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা বাংলার বিষয়গুলো তুলে ধরবো। তাহলে যেটি হবে, তোমরা বিষয়গুলো বুঝতে পারবে সহজে এবং তোমাদের যদি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি কমেন্ট দেখব, পাশাপাশি যদি কোনো সমস্যা থাকে সেটিও আমি আলোচনা করব। কে কোথা থেকে ক্লাসটি করছো সেটি আমাদেরকে জানিয়ে দাও। আমি একটু দেখে আসি যে ক্লাসটি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং সবাই ক্লাসটি করতে পারছে কিনা। আমাদের সাথে ইতিমধ্যে ক্লাসটিতে প্রায় 41 জন দেখছেন অনেকে এবং বন্ধুদেরকেও মেনশন করছেন। অসংখ্য ধন্যবাদ যারা বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ। কেননা হচ্ছে বন্ধুদের সাথে একটি ভালো তথ্য শেয়ার করাটাই মনে হয় বন্ধুত্বের আসল পরিচয়। অর্থাৎ তোমরা যদি শেয়ার করে দাও তাহলে সবাই মিলে ক্লাসটি করতে পারবে। আমরা ধীরে ধীরে ক্লাসটিতে শুরু করি এবং ক্লাসটি শুরু করার জন্য আমার পিছনে আমি অলরেডি বিষয়টি লিখে রেখেছি, যেটি হচ্ছে 18 বছর বয়স। আমি যে কাজটি করি, আমি যখন একটি কবিতা বা একটি সাহিত্যকর্মের নাম লিখি, আমি সাথে সাথে সেই সাহিত্যকর্মটি কে রচনা করেছেন সেটিও লিখে ফেলি। কেন আমি সাহিত্যিকের নামটি লিখি? কারণ হচ্ছে আমাদের এই এইচএসসি সিলেবাসে আমরা প্রায় 20 থেকে 25টি গল্প কবিতা পড়ব এবং 20 থেকে 25 জন সাহিত্যিকের সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা রাখতে হবে। এমতো অবস্থায় যদি আমরা আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আমি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, আমার নিজের অভিজ্ঞতাটা আমি বলছি যে আমি মুখস্থ করলে এই জিনিসগুলো আসলে মনে থাকে না। দেখা যায় যে কবির জন্মসাল, মৃত্যুসাল এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই। সব থেকে সহজ হচ্ছে তুমি যখন 18 বছর বয়স কবিতাটির নাম নিবে তখন তুমি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু চিন্তা করবে বা সুকান্ত ভট্টাচার্যের নামটাও পাশে লিখে ফেলবে। এবং শুধু তাই নয়, তুমি আরো যে কাজটি করতে পারো সেটি হচ্ছে পাশাপাশি ব্র্যাকেটে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে মৃত্যুবরণ করেছেন সেই বিষয়টিও কিন্তু তুমি লিখে রাখতে পারো।
তাহলে যেটি হবে যে সুকান্ত ভট্টাচার্য, যখনই তুমি এই নামটি দেখবে পাশাপাশি তোমার জন্মসাল এবং মৃত্যুসালটা মনের অজান্তে হলেও তোমার মাথায় চলে আসবে এবং তুমি সঠিক উত্তর করতে সক্ষম হবে। এখন আমি একটি কথা বলি, সেটি হচ্ছে কেন প্রথমে আমি কবি পরিচিতি নিয়ে কথা বলছি। আমার কাছে মনে হয় একজন সাহিত্যিকের সাহিত্যকর্ম আমরা পড়ছি, সুতরাং আমাদের এটি শুধু নাম্বার পাওয়ার জন্য নয় বা পরীক্ষায় সঠিক উত্তর করার জন্য নয়। আমরা যেহেতু সাহিত্যিক সম্পর্কে পড়ছি বা সাহিত্যিকের একটি রচনা পড়ছি, তার প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ হলেও আমাদের উচিত তার সম্পর্কে কিছু তথ্য জানা, তার সাহিত্যকর্ম সম্পর্কে আর একটু জানা। তাহলে যেটি হবে যে একটি নৈতিকতার জায়গা থেকে একটি শ্রদ্ধা বোধ আমরা বা শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং পাশাপাশি আমাদের পরীক্ষায় নম্বর বলো বা পরীক্ষায় উত্তর করা বলো, জ্ঞান অর্জন বলো, এই কাজগুলো আমাদের খুব সহজে হয়ে যাচ্ছে। 18 বছর বয়স কবিতাটি অত্যন্ত সহজ, যেটি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। জন্মগ্রহণ করেছেন 1926 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1947 সালে। এখানে বলে রাখি, যেহেতু ক্লাসটি এইচএসসি পরীক্ষার্থীদের এবং এইচএসসি পরীক্ষার্থীদের সাধারণত আগে ছোটবেলায় যে জিনিসটা হতো, যে অনেক সময় দেখা যেত কোন জেলায় কার বাড়িতে কি করতেন, এই ধরনের জিনিসগুলো আসে না। এই ধরনের জিনিসগুলো কারণ হচ্ছে যেহেতু একটি বড় সিলেবাস, এই জিনিসগুলো মনে রাখা শিক্ষার্থীদের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। তাই যেটি হয় যে আমরা সংক্ষিপ্ত কিছু তথ্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জানা অত্যন্ত প্রয়োজন, সেগুলো একটু অবশ্যই জেনে নিব। যেমন জন্ম মৃত্যু বললাম, এরপরে আমরা আরেকটি বিষয় জানবো, যেটি হচ্ছে 18 বছর বয়স কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে ছাড়পত্র। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সুকান্ত ভট্টাচার্যের এই 18 বছর বয়সটি কবিতাটি সংকলিত হয়েছে। এরপরে আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে জানব, তিনি একজন ফ্যাসি বিরোধী। তোমরা যখন বই পড়বে, বইয়ে দেখবে যে এই ওয়ার্ডটি লেখা আছে, যেটার নাম হচ্ছে ফ্যাসি বিরোধী। এই সম্পর্কে বইয়ে আর কিছু লেখা নেই। এখন তোমাদের নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, ভাইয়া ফ্যাসি বিরোধী বলতে কি বোঝায়? ফ্যাসি বিরোধী হচ্ছে একনায়কতন্ত্রের শাসনের বিরোধী মনোভাব। অর্থাৎ আমরা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজে দেখব একনায়কতন্ত্র চালু বা একনায়কতন্ত্রের একটি রীতি প্রচলিত আছে। একনায়কতন্ত্র কি? অর্থাৎ কোনো গণতান্ত্রিক মনোভাব, তোমার স্বাধীনতা, তোমার কথা বলার যে মনোভাব, কথা বলার যে অধিকার, সেগুলো কিছুই থাকবে না। রাজা অথবা হচ্ছে যিনি দেশ শাসন করছেন তিনি যাই বলবেন সেটি হবে, এবং তার সাথে তার অপোজিশনে বা তার বিপক্ষে কথা বলার মতো কেউ থাকে না। এই ধরনের একটি সমাজ বা এই ধরনের একটি ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলা হয়ে থাকে। সুকান্ত ভট্টাচার্য সেই ফ্যাসি বিরোধী লেখক এবং একনায়কতন্ত্র বিরোধী একটি মনোভাব পোষণ করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি এই ফ্যাসি বিরোধীদের সংঘের পক্ষে, ফ্যাসি বিরোধীদের তখন বিভিন্ন সংঘ ছিল, সেই সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। এটিও তোমরা একটু জেনে রাখতে পারো, যেহেতু আমরা 18 বছর বয়স সম্পর্কে পড়ছি। এই সবগুলো একদম খুবই প্রাইমারি লেভেলে বেসিক জিনিস, যেগুলো তোমাদের জেনে নেওয়া প্রয়োজন। অর্থাৎ আমরা পড়ছি যে সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স, ছাড়পত্র থেকে নেওয়া হয়েছে, লিখেছেন জন্মগ্রহণ করেছেন 1926 সালে, মৃত্যুবরণ করেছেন 1947 সালে। সুকান্ত ভট্টাচার্য একজন ফ্যাসি বিরোধী লেখক ছিলেন। তিনি ফ্যাসি বিরোধী লেখক সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ বা একটি সাহিত্যকর্ম রচনা করেছেন। এরপরে আরেকটি বিষয় আমাদের বইয়ে লেখা আছে, সেটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য পেশায় কি ছিলেন। সুকান্ত ভট্টাচার্য আজীবন সম্পাদনা করেছেন, পত্রিকা, দৈনিক পত্রিকায় সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাকে আমৃত্যু সম্পাদনার দায়িত্ব পালন করেছেন বলে বইয়ে উল্লেখ করা আছে। তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকা, যেটি তিনি নিজেই প্রতিষ্ঠিত করেছিলেন, অর্থাৎ আমি একটু পাশে লিখে রাখছি, দৈনিক স্বাধীনতা,
দৈনিক স্বাধীনতা তিনি মৃত্যুর আগ পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আরেকটি বিষয় কি তোমরা লক্ষ্য করছো, সেটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের বয়স কত কম ছিল। তিনি মাত্র 21 বছর বয়স বেঁচে ছিলেন এবং এই 21 বছরের জীবনে তিনি কত সুন্দর এবং কতগুলো সাহিত্য রচনা করেছেন সেটিও কিন্তু একটি অবাক করার মতো বিষয়। যেমন তিনি ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেছেন। পাশাপাশি তিনি ছোটবেলা থেকে রাজনীতি নিয়ে অনেক বেশি সচেতন ছিলেন। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমরা মোটামুটি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজন সেগুলো আমরা জেনে নিয়েছি। কি কি জেনেছি আমরা একটু রিভিউ করব, তার আগে একটু দেখে আসি ক্লাসটি কে কোথা থেকে করছেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের সাথে এই মুহূর্তে ক্লাসটি করছে প্রায় 73 জন বন্ধু। সবাইকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সাথে ক্লাসটিতে জয়েন করার জন্য, এবং সবাই বন্ধুদেরকেও মেনশন করছে, এই জন্য অনেক ধন্যবাদ। মোহাম্মদ আসান হোসেন বলছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই কিছু শুনতে পাচ্ছি না ভাইয়া, অত্যন্ত দুঃখিত। বৃষ্টি শেষ হলে হয়তো তোমার নেটওয়ার্ক কানেকশন একটু ভালো হবে, তখন ক্লাসটি আবার দেখে নিও। এবং আরো আছে যে হচ্ছে বাগেরহাট থেকে আসাদ মোহন দেখছে, কাজী এনা ঢাকা থেকে দেখছে, ফাইরুজ কাশফিয়া জিজ্ঞেস করেছে ও ভাইয়া ভালো আছেন কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, তুমি ভালো আছো কিনা আমাদেরকে জানিয়ে দাও। ফারহান শেখ ভাইয়া ক্লাসটি করছেন ঢাকা বাসাবো থেকে। ময়মনসিংহ থেকে ক্লাস করছে মাকসুদুল রাশিদ ভাইয়া, এবং নাসিফা আঞ্জুম আসসালামু আলাইকুম ভাইয়া ফ্রম নরসিংদী। নরসিংদী আমার গ্রামের বাড়ি ভেলানগরে। তো ধন্যবাদ তোমাকে ক্লাসটি জয়েন করার জন্য। ফেরদৌসির রূপা আসসালামু আলাইকুম স্যার বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। রায়ান ইসলাম বলেছে ভাইয়া কুষ্টিয়া থেকে আছি। ফারহান শেখ ভাইয়া মেনশন করেছেন। নওশিন মেহজাবিন বলছে আছে। জাহিদ হোসেন আছে ভাইয়া আপনার কমেন্টটা পড়লে অনুপ্রেরণা পাবো, প্লিজ প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, জাহিদ হোসেন ভাইয়ার কমেন্টটা পড়ে ফেললাম, নিশ্চয়ই অনুপ্রেরণা পেয়েছে। এখন ক্লাসটি দেখতে থাকো, আর যদি কোনো সমস্যা থাকে সেটি কমেন্ট করে জানিয়ে দাও। কুমিল্লা থেকে ক্লাসটি দেখছে নাহিদুল ইসলাম রাজু ভাইয়া। পাশাপাশি রাজশাহী থেকে দেখছে নিশাদ শুভা দেখছে, ফারদৌসি রূপা দেখছে, বিনতি সাহা দেখছে। চিটাগাং থেকে দেখছে অন্তরা দত্ত। আসসালামু আলাইকুম হাসান ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর থেকে দেখছে ফারহান ভাইয়ের ছাত্রছাত্রী কিশোর বাতায়নে আইসিটি ক্লাস করে। আচ্ছা। ফেরদৌসি রূপা দেখছে সুকান্ত ভট্টাচার্য একজন কিশোর কবি। হ্যাঁ ঠিক বলেছো, আমি এই কথাটি কিন্তু বলেছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই কমেন্টটি করার জন্য ফেরদৌসি রূপা। সেটি হচ্ছে তুমি বলেছো সুকান্ত ভট্টাচার্য একজন কিশোর কবি। হ্যাঁ অবশ্যই, এই জন্যই আমি লিখেছিলাম যে সুকান্ত ভট্টাচার্য কতদিন বেঁচে ছিলেন, 21 বছর। অর্থাৎ তুমি যদি চিন্তা করো তাহলে তিনি কিন্তু সাহিত্যকর্ম রচনা করেছেন অনেক ছোট বয়স থেকে, এবং সেই বয়সটি তিনি নিজে উপলব্ধি করতে পেরে এই 18 বছর বয়স কবিতাটিও তিনি নিজে অনেক ছোটবেলায় লিখতে সক্ষম হয়েছেন। শারিকা শারমিন আনিকা আমার সাথে দেখছে, আরিয়ান রহমান আদিত্য দেখছে, আবিদুর রহমান রোহান দেখছে, ফারদিন আহমেদ বাসুরি আপু দেখছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেন। তারপর হচ্ছে আনিহা অনু আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আবৃত্তি তিথি আমি ফার্স্ট আজ জয়েন করলাম পাবনা ফরিদপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। এবং ক্লাসরুম গ্রুপটিতে অন্যান্য ক্লাসগুলো নেওয়া হবে, সেটির জন্য চোখ রাখুন। আশা করি আপনার যদি কোনো সমস্যা থাকে সেটি আমাদের জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। টাঙ্গাইল থেকে ঢাকা থেকে লেখক পরিচিতিতে গ্রন্থগুলোর নাম থাকে, ওগুলো তো মনে থাকে না, এটা কি করতে পারে? তানহা তাবাসসুম তোমাকে অসংখ্য ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছো এবং প্রশ্নটি করেছো। সেটি হচ্ছে ভাইয়া লেখক পরিচিতিতে যে গ্রন্থগুলোর নাম থাকে ওগুলো তো মনে থাকে না, এটা কি করতে পারি? অসংখ্য ধন্যবাদ। সেটি হচ্ছে লেখক পরিচিতিতে আমি বলেছি যে বিষয়গুলো রয়েছে। ধরো সুকান্ত ভট্টাচার্যের লেখক পরিচিতিতে কি কি গ্রন্থের নাম রয়েছে, আমরা একটু লিখি। জায়গা প্রায় শেষ হয়ে গেছে, একটু মুছে নিই। সেটি হচ্ছে 21 বছরটা মুছে ফেলছি, আমরা একটু লিস্ট করি।
ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, মিঠে করা এবং ছাড়পত্র। ছাড়পত্র এখানে উপরে লেখা আছে, তাও লিখছি। অর্থাৎ তুমি দেখো এখানে প্রায় 1 2 3 4 5 6টি একটি সাহিত্য একটি কবিতায় 6টি গ্রন্থের নাম রয়েছে। অর্থাৎ 6, তোমরা যদি চিন্তা করো প্রায় হচ্ছে তোমাদের 150 থেকে 200 গ্রন্থের নাম টোটাল মনে রাখার চেষ্টা করতে হবে তুমি যদি মুখস্থ করার চেষ্টা করো। কারণ হচ্ছে তোমাদের প্রায় 20 থেকে 22টি সাহিত্যকর্ম পড়তে হবে এইচএসসি সিলেবাসে, যেটি মনে রাখা অনেক কষ্ট। আমার পক্ষে সেটি সম্ভব হতো না, আমি সেটি মনে রাখতে পারতাম না। আমি যে কাজটি করতাম, আমি একটু নোট টুকে রাখতাম। ধরো যে আমি বারবার লেখার চেষ্টা করতাম, আমার বইয়ের মধ্যে অনেক দাগানো থাকতো। আমি ধরো 18 বছর বয়স লিখেছি, এভাবে লিখেছি, লেখার পাশে উপরে হয়তো ছাড়পত্র এরকম করে লিখে রাখতাম। তাহলে যেটি হতো আমার একটু লেখার প্র্যাকটিসটা হয়ে যেত এবং আমি যখন প্রয়োজন পড়তো আমি দেখা যাচ্ছে হচ্ছে শুধু পেজটি দেখছি বা 18 বছর বয়সের কবিতাটির পেজটি আমার সামনে চলে আসলে আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পারতাম। আমার বইয়ের ডান পাশে এবং বাম পাশে উপরের দিকে সবসময় একটা নোট করার জায়গা থাকতো, যেখানে আমি পয়েন্ট আকারে শুধু পয়েন্টগুলো লিখে রাখতাম। এখন গ্রন্থগুলোর নাম মুখস্থ করে তুমি কখনোই পারবে না। এক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে, তুমি যেটি করতে পারো, তোমরা গ্রন্থগুলোর নাম পড়লে বুঝতে পারবে যে কোনটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনটি থেকে প্রশ্ন আসতে পারে। যেমন ধরো 18 বছর বয়স এই কবিতাটি থেকে যদি তোমার কোনো গ্রন্থের নামে প্রশ্ন আসে, সেটি হবে মোটামুটি, আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না কিন্তু আমি একটি ধারণা করছি, সেটি হবে ছাড়পত্র থেকে কিংবা পূর্বাভাস থেকে। এই দুটি মোটামুটি গুরুত্বপূর্ণ, অথবা আরো দুটি যদি পড়ে রাখো তাহলে কিন্তু তোমার অ্যাটলিস্ট অর্ধেক হয়ে যায়, এবং এই অর্ধেক যখন হয়ে যায় তখন তোমার মনে রাখাটা অনেক বেশি সহজ হয়। আশা করি বুঝতে পেরেছো, এবং আরো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এবার কবিতাটি 8টি স্তবক আছে বলেছেন হচ্ছে আসান হোসেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। আমরা কবিতাটি নিয়ে এখনই আলোচনা করব। আমরা কবি পরিচিতি পর্বটা অর্থাৎ কবি সম্পর্কে একটু জেনে নিলাম, একটু রিভিউ করছি কি কি জিনিস আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সেটি হচ্ছে 18 বছর বয়স কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি জন্মগ্রহণ করেছেন 1926 সালে, মৃত্যুবরণ করেছেন 1947 সালে। তিনি ছিলেন একজন কিশোর কবি, মাত্র 21 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। শুধুমাত্র তাই নয়, এই 21 বছর বয়সের মধ্যে তিনি আমাদের মুক্তিযুদ্ধের অনেক ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধ বলতে 1947 বা এই সময়গুলোতে তিনি তার লেখনীর মাধ্যমে ভূমিকা রেখেছেন। শুধুমাত্র তাই নয়, তিনি বিভিন্ন অন্যায় অনাচারের বিরুদ্ধে বিভিন্ন লেখনী লিখেছেন। তিনি ফ্যাসি বিরোধী একজন লেখক ছিলেন। আমি বলেছি ফ্যাসি বিরোধী কি? ফ্যাসি বিরোধী হচ্ছে একনায়কতন্ত্র বিরোধী মনোভাবের মানুষ ছিলেন। সেই একটি সঙ্গের জন্য আকাল রচনা করেছেন। তিনি কর্মজীবনে দৈনিক স্বাধীনতার সম্পাদক ছিলেন, যেখানে আমৃত্যু তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাহিত্যকর্ম হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, মিঠে করা। 18 বছর বয়সের কবি পরিচিতি এবং কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমরা মোটামুটি সবগুলো তথ্য, ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে ফেলেছি। এখন যেহেতু আমি তোমাদেরকে কবি পরিচিতি পড়ে ফেলেছি এবং বলে ফেলেছি যে কবি 18 বছর বয়সে কোন কাব্যগ্রন্থ থেকে 18 বছর বয়স কবিতাটি নেওয়া হয়েছে, তোমাদের জন্য আমি একটি সহজ প্রশ্ন রেখে যাচ্ছি। সেটি তোমরা যারা কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেটি হচ্ছে, দেখা যাচ্ছে কিনা একটু দেখি, সেটা হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি, ছাড়পত্র নাকি বলাকা? আশা করি তোমরা কমেন্টে সঠিক উত্তর দিবে। সঠিক উত্তর না দিলেও কোনো সমস্যা নেই, কেননা হচ্ছে যে তুমি যদি ভুল করো তাহলে ভুলের মাধ্যমে শিখতে পারবে এবং
আজকের এই লাইভে ভুল করার মাধ্যমে কোনো সমস্যা নেই, লাইভের কমেন্ট বক্সে ভুল করার সমস্যা নেই। কেননা তুমি আজকে ভুল করলে যেটি শিখবে সেটি তুমি তোমার যখন প্রয়োজন হবে পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য তখন ইনশাআল্লাহ তুমি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি, সেটি অপশন রয়েছে এতে ছাড়পত্র, 2 বলাকা। কমেন্ট বক্সে নিচে জানিয়ে দিতে থাকো যে এটি সঠিক উত্তর কোনটি হবে, আমি ততক্ষণে আস্তে ধীরে কবিতাটি শুরু করতে থাকি। একটি জিনিস কি খেয়াল করেছো যে এখানে ছাড়পত্র আমি প্রায় 3 থেকে 4 বার লিখেছি। কেন লিখেছি জানো? কারণ হচ্ছে তুমি এই যে অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, ভাই ছাড়পত্র এতবার লিখছেন কেন? আমি একটি কথা বলতে পারি, যারা এই ধরনের চিন্তা ভাবনা করেছেন তারা কিন্তু কখনো এই কথাগুলো ভুলবে না যে ছাড়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ এবং ছাড়পত্র থেকেই এই 18 বছর বয়স নেওয়া হয়েছে। অর্থাৎ যে জিনিসটি তুমি বারবার লিখবে সেটি তোমার মনে রাখা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি একটু মুছে দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না যদি কোনো সমস্যা থাকে বা আমার কোনো কথাও যদি তোমরা বুঝতে না পারো তাহলেও সেটি নিচে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, আমি অবশ্যই দেখব এবং যদি এখন না পারি তাহলে পরে হলেও তোমার প্রশ্নের উত্তরটি আমি অবশ্যই দেব, কারণ অনেক কমেন্ট আসছে, অনেকের কমেন্ট মিস হয়ে যেতে পারে। সুকান্ত ভট্টাচার্যের এই 18 বছর বয়স কবিতাটি আমরা পড়বো এখন। তার আগে আমি একটু বলে নেই বা একটু লিখে নেই যে আমরা আজকে লাইভ ক্লাসটিতে কি কি জিনিস পড়ব। আমরা কবি পরিচিতি পড়েছি ইতিমধ্যে, আমরা কবিতাটি ডিটেলসে পড়ব, আমরা এরপরে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেগুলো একটু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করব, তাহলে যেটি হবে শিক্ষার্থীদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য সেটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের কবিতাটি পড়া শুরু করে দিই। সেটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স। শুরু করছি বইয়ের, তোমরা যদি কেউ বই খুলতে চাও বইয়ের তোমাদের সুবিধার জন্য আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, 300 থেকে 301 নম্বর পেজে গেলেই সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি তোমরা পেয়ে যাবে। শুরু করছি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এটি কবি কেন বলেছেন? 18 বছর বয়স কবিতাটি সামগ্রিকভাবে তুমি বয়ঃসন্ধিকালের একটি বৈশিষ্ট্য কবি ইতিবাচক আকারে তুলে ধরেছেন। অর্থাৎ একজন মানুষ 18 বছর বয়সে কি কি করে, তাদের মধ্যে কি কি ধরনের অনুভূতির জাগ্রত হয়, কি কি ধরনের আবেগ কাজ করে, কি কি ধরনের কাজ করার ইচ্ছা জাগ্রত করে, সে সম্পর্কে কবি 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটিতে লিখেছেন। বলেছেন 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। প্রথম লাইনটির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে 18 বছর বয়সে আসার জন্য একজন মানুষের অনেকগুলো স্তর পার করে আসতে হয়। যেমন আমরা শিশু, কিশোর, যৌবন বা হচ্ছে শিশু, কিশোর, এই যে এরপরে গিয়ে হচ্ছে যৌবন বা হচ্ছে যুবক বা 18 বছরের একটি স্তর আসে যেটিকে আমরা বয়ঃসন্ধিকাল ধরে থাকি। এই সময়টাতে মানুষের জীবনে একটি নতুন জন্ম হয়। অনেক নতুন জন্ম কেন বলছি? কারণ শিশু কিশোর অবস্থায় যে ধরনের মানসিকতা মানুষের মধ্যে থাকে তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে নতুন ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়, নতুন ধরনের কাজ করার সাহসিকতা তৈরি হয়, যেগুলো 18 বছর বয়স্কের একজন মানুষের মধ্যে দেখা যায় এবং নতুন করে জন্ম হয় মানুষের, অর্থাৎ পুনর্জন্ম হয় মানুষের। এটি তুমি বলতে পারো প্রথম লাইন থেকে। 18 বছর বয়স যে কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। অর্থাৎ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি মানে হচ্ছে তুমি এতদিন একটা গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলে, তুমি শিশু ছিলে, তুমি কিছু করতে পারছিলে না, তুমি বাইরে যেতে গেলে তোমার সমস্যার সম্মুখীন হতে হতো বা পারমিশন লাগতো। এখন তুমি আস্তে ধীরে বড় হচ্ছ, তুমি তোমার কাজকর্মগুলো, তুমি তোমার নিজের পড়াশোনার কথাই যদি আমি ধরি, আগে দেখা যেত যখন আমরা শিশু ছিলাম আমাদের আব্বু আম্মুরা আমাদেরকে বলতো বা দেখিয়ে দিত, এখন 7টা থেকে 8টা তুমি এটা পড়ো, 8টা থেকে 9টা এটা পড়ো, 9টা থেকে 10টা এটা পড়ো। অর্থাৎ আমাদের একটি সহযোগিতার প্রয়োজন ছিল। সেই সহযোগিতাটা থেকে আস্তে আস্তে মানুষ বেরিয়ে যেতে থাকে এবং বের হয়ে নিজের মতো করে কাজ করা শুরু করতে থাকে। অর্থাৎ এখনো পুরোপুরি যায় না, পুরোপুরি স্বাধীন হয়ে যায় না, কিন্তু স্বাধীন হওয়ার চেষ্টা করে। এই জন্য বলা হয়েছে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি।
18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। কবি এটি কেন বলেছেন? বলেছেন 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, অর্থাৎ 18 বছর বয়সের একজন কিশোর বা তরুণ কিংবা তরুণীর মধ্যে অনেক ধরনের নতুন কিছু করার ইচ্ছা জাগে, অর্থাৎ নতুন কিছু করার স্বপ্ন দেখে। মানুষ তার জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করে এই 18 বছর বয়সটাতে, এবং সেই সময়টাতে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য হলেও বিভিন্ন ধরনের কাজকর্ম করতে থাকে। এবং সেই জিনিসটি তিনি এই 2 লাইনের মাধ্যমে ব্যাখ্যা করতে চেয়েছেন যে 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। অর্থাৎ আমরা প্রথম যে 4টি লাইন সেটি থেকে কি কি বিষয় জানলাম, আমি যে জিনিসটা চেষ্টা করব সেটি হচ্ছে তোমাদেরকে একটু পয়েন্ট কোড করে বলতে। তাহলে তুমি যদি অনুধাবনমূলক প্রশ্ন হোক বা প্রয়োগমূলক প্রশ্ন বা উচ্চতর দক্ষতার প্রশ্নে অনুধাবন প্রয়োগ অংশগুলোতে তোমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। প্রথম প্যারা থেকে আমরা যেগুলো দেখতে পেরেছি সেটি হচ্ছে নতুন জন্ম, অর্থাৎ একটি নতুন সময়, নতুন স্টেজ, নতুন একটি বিষয় মানুষের জীবনে তৈরি হয়। 2 নাম্বার বিষয় সেটি হচ্ছে আত্মনির্ভরতা আস্তে ধীরে মানুষের মধ্যে আসতে থাকে, স্বাধীন হতে থাকে, স্বাধীন হওয়ার চেষ্টা করতে থাকে। 3 নাম্বার বিষয় হচ্ছে নতুন কিছু করার ইচ্ছা মানুষের মধ্যে জাগ্রত হতে থাকে, অর্থাৎ নতুন কিছু করার জন্য মানুষ স্বপ্ন দেখতে থাকে। অর্থাৎ আমরা কিন্তু কবিতার প্রথম 4টি লাইন থেকে 3টি তথ্য পাচ্ছি, যে 3টি তথ্য আমি তোমাদেরকে মাত্র বলে দিলাম। এবং পরের প্যারায় আমরা চলে যাই। 18 বছর বয়সে নেই কোনো ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। অর্থাৎ 18 বছর বয়সে কোনো ভয় নেই। তারা যখন এই শিশু কিশোররা যারা রয়েছে, শিশু কিশোর অবস্থায় আমাদের মধ্যে অনেক ধরনের ভয়ভীতি কাজ করে। ধরো কথার কথা, আমরা যখন অনেক ছোট ছিলাম আমরা রাতে ঘুমাতে একা ভয় পেতাম বা রাতে ঘুমাতে ভয় পেতাম। আস্তে আস্তে যখন আমরা বড় হচ্ছি তখন আমাদের এই ভয়টা কেটে গিয়েছে। কিংবা আমি যদি আমার বাস্তব জীবনের একটি উদাহরণ দিই, সেটি হচ্ছে যে 18 বছর বয়স বা এই সময়টাতে আমি দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করতাম না। আমার যখন কোনো কিছু করার ইচ্ছা বা কোনো ইচ্ছা কাজ করতো, আমি সেই কাজটি করে ফেলতাম। এবং এই করে ফেলার মাধ্যমে যেটি হতো যে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা, সেই ধরনের কোনো চিন্তা ভাবনা কিংবা কোনো মাথা ব্যথা আসলে আমার ছিল না। এবং এটি আসলে বয়সের কারণে প্রত্যেকটি মানুষের মধ্যেই ঘটে থাকে এবং প্রত্যেকটি মানুষই এই অবস্থার মধ্যে দিয়ে যায়। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এটি কেন বলেছেন? এটি বলেছেন কবি, অর্থাৎ তুমি যখন বা আমরা যখন কোনো একটা কিছু করতে যাই তখন বিভিন্ন প্রতিবন্ধকতা আসে। সেই প্রতিবন্ধকতাগুলোকে 18 বছর বয়সের যে তরুণ তরুণীরা রয়েছে সেগুলোকে জয় করতে জানে। অর্থাৎ তুমি একটি কাজ করতে যাচ্ছ, তোমাকে কেউ বাধা দিল, তুমি সেটি যদি কোনো অবাস্তব কারণে বা অনেক সময় মানুষ আমাদের ভালো না চেয়েও অনেক সময় বাধা দেয়, সেই বাধাটাকে তুমি উপেক্ষা করবে, বাধাকে জয় করে গিয়ে তুমি তোমার সক্ষম হবে। এই ধরনের শক্ত প্রবল মনোবল তখন মানুষের মধ্যে কাজ করে। আমরা কিন্তু পরের প্যারারও 2টি লাইন পড়ে ফেলেছি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। অর্থাৎ প্রতিবন্ধকতা আসবে এবং প্রতিবন্ধকতাকে জয় করতে হবে। একটি জিনিস কি তোমরা খেয়াল করছো, সেটি হচ্ছে কবি 18 বছর বয়সকে একটি ইতিবাচক সময় হিসেবে সম্পূর্ণ কবিতাটিতে তুলে ধরার চেষ্টা করছেন। যে হ্যাঁ, যারা এই জিনিসটি ধরতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে তুমি খেয়াল করে দেখবে যে 18 বছর বয়সের যে ভালো দিকগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আমাদের জীবনের সাথে সম্পর্ক যুক্ত এবং আমাদের জীবনের সাথে রিলেটেড এবং এগুলো সব পজিটিভ সাইড রয়েছে, সেগুলোকে তিনি তুলে ধরেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে এই পজিটিভ সাইডগুলোই মানুষের জীবনে অর্থাৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরের লাইনে যাচ্ছি। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এটি আমার সব থেকে প্রিয় লাইন বলতে পারো। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। কবি অত্যন্ত সুন্দরভাবে এই জিনিসটি বলেছেন। ধরো এটি কেন বলেছেন, এটির মাধ্যমে একটি ওয়ার্ড বলছি, সেটি হচ্ছে আত্মসম্মান বোধ। অর্থাৎ 18 বছর বয়সের একজন মানুষের মধ্যে আত্মসম্মান বোধ তৈরি হয়, যেটি পরবর্তীতে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য এই আত্মসম্মান বোধ
অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখন একটি কাজ করবে, সেই কাজটি করার পাশাপাশি তোমার আত্মসম্মান বোধ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই আত্মসম্মান বোধ যদি একজন মানুষের মধ্যে না থাকে, সে সমাজে সঠিকভাবে হয়তো গৃহীত বা গ্রহণ করে না মানুষ। সুতরাং 18 বছর বয়সে যে এই আত্মসম্মান বোধ জাগ্রত হওয়ার যে বিষয়টি, সেটি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এ বয়সের তরুণ তরুণীরা কখনোই মাথা নোয়ায় না, অর্থাৎ আত্মসম্মান বোধ তাদের মধ্যে কাজ করে। শুধু তাই নয়, পরে বলেছেন যে এ বয়স জানে না কাদা। দেখো, আমরা যখন অনেক ছোট ছিলাম তখন কি হতো, আমরা যখন ছোট ছিলাম আমরা কিছু একটা ব্যথা পেয়েছি, আমরা কান্না করছি। আমরা কোনো একটা সমস্যা হয়েছে, আমরা কান্না করছি। আমাদের খাবার দিচ্ছে না, আমরা কান্না করেছি। আমরা যখন শিশু ছিলাম তখনকার কথা বলছি। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি, এখন কি তুমি ব্যথা যদি পাও, তোমাকে যদি তোমার আম্মু একটু বকাও দেয়, তুমি কি কান্না করো? করো না। কারণ হচ্ছে মানুষের মধ্যে আস্তে আস্তে একটি ম্যাচুরিটি ক্রিয়েট হয়, এবং এই ম্যাচুরিটির জন্য মানুষ ধীরে ধীরে অনেকটাই উন্নত চিন্তা ভাবনার অধিকারী হয়, নিজের মনকে শক্ত করতে পারে। দেখা গেল এটি তিনি কেন বলেছেন যে হচ্ছে 18 বছর বয়স জানে না কাদা। অর্থাৎ তুমি যদি নাও, তুমি এই বয়সের মানুষেরা কাঁদে না, কিন্তু মনের কষ্টটা ভিতরে উপলব্ধি করতে পারে। অর্থাৎ তাদের মনে যদি কোনো কষ্ট থাকে, সেটি তারা কাদার মাধ্যমে প্রকাশ করবে না, সেটি হয়তো তাদের মন খারাপ থাকতে পারে বা কিংবা অন্যান্য বিষয়ের মাধ্যমে তারা সেটিকে ফুটিয়ে তুলতে পারে। আমি আরেকটি প্যারা পড়াবো এবং এরপরে আমি আবারও কমেন্টে চলে যাব যে কার কি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলার জন্য। পরের প্যারাটিতে যাচ্ছি, সেটি হচ্ছে 3 নম্বর প্যারায়। এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের ব্যাগে স্টিমারের মতো চলে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন। এ বয়স জানে রক্তদানের পুণ্য, এটি কেন বলা হয়েছে? রক্তদানের পুণ্য অর্থাৎ আমাদের দেশে বা হচ্ছে শুধুমাত্র আমাদের দেশে নয়, পুরো বিশ্বেই আমরা যদি চিন্তা করি যে কোনো দেশের সমস্যা বা জাতীয় সমস্যা তৈরি হয়েছে, কিংবা কোনো অন্যান্য কোনো কিছুতে তরুণের অংশ বা একত্রিত মানুষের একটি সমবেত হওয়া প্রয়োজন, কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তখন দেখবে কোনো আন্দোলন হয়েছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, তরুণরা সবার আগে এগিয়ে এসেছে। একটি উদাহরণ দিচ্ছি ছোট, কিভাবে। সেটি হচ্ছে, তুমি যদি আমাদের ভাষা আন্দোলনের কথা চিন্তা করো, তাহলে ছাত্ররা অর্থাৎ তরুণ তরুণীরা কিন্তু ভাষা আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছিল। অর্থাৎ এই বয়সের মানুষের মধ্যে এক ধরনের দেশপ্রেমের কথাও কবি ফুটিয়ে তুলেছেন, যেটি হচ্ছে যদি কখনো প্রয়োজন পড়ে দেশের কল্যাণে 18 বছর বয়সের তরুণ তরুণীরা নিজেদের জীবন দিয়ে হলেও দেশের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে তারা অবদান রাখবে এবং রাখতে থাকবে। অর্থাৎ অত্যন্ত অনেকগুলো বিষয় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমি প্রথম থেকে একটু ছোট করে শুধু পয়েন্টগুলো বলছি। সেটি হচ্ছে, আমরা নতুন জন্মের কথা বলেছি, 18 বছর বয়সে একটা মানুষের নতুন জন্ম হয়। পরনির্ভরতা পরিহার করার কথা বলেছি, আমরা আত্মসম্মান বোধ তৈরি হওয়ার কথা বলেছি, নতুন কিছু করার, নতুন স্বপ্ন দেখার কথা বলেছি। আমরা বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করে সামনে এগিয়ে যেতে হবে, সেটির কথা বলেছি। আমরা আরো বলেছি নিজের আত্ম উৎসর্গ করে, অর্থাৎ যেটি মাত্র বলছিলাম, আত্ম উৎসর্গ করে দেশের কল্যাণে নিয়োজিত থাকার কথা বলেছি। প্রায় 8 থেকে 10টি বিষয় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং এটি অত্যন্ত সহজ কবিতা, এটা ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি একবার পড়ো তাহলেই তুমি জানতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি একটু দেখে আসি যে কে কোথা থেকে ক্লাসটি করছেন, সমস্যা আছে কিনা। আচ্ছা, জাহিদ হাসান ভাই একটি প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছি, আসলে কিভাবে গদ্য বা পদ্য পড়তে হয় তা বুঝতে পারছি না, তাই এ সম্পর্কে যদি কিছু বলতেন প্লিজ প্লিজ প্লিজ। ভাইয়া থ্যাংক ইউ প্রশ্নটি করার জন্য। জাহিদ হাসান ভাই যেহেতু মাত্র এসএসসি দিয়েছেন, আপনি গদ্য বা পদ্য পড়ার ক্ষেত্রে এক একজনের এক এক রকমের স্টাইল থাকে। আমি যেভাবে পড়তাম সেটি আমি শেয়ার করছি। আমি গল্প পড়লে বা কবিতা পড়লে কখনোই সেটি মুখস্থ করার চেষ্টা করতাম না। আমি 3 থেকে 4 বার 5 বার প্রথমে একদম কোনো চিন্তা ছাড়া বলতে আমি
মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, পরীক্ষায় লিখতে হবে, এই জিনিসটি ভুলে গিয়ে আমি কবিতাটি বা গল্পটি বারবার পড়ার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম যে আসলে কি বলা হয়েছে। তাহলে যেটি হয়, একটি কমন ধারণা, একটি সাধারণ ধারণা আমাদের সবার মধ্যে ওই কবিতা বা গল্প সম্পর্কে থাকতো। এরপরে আমি গিয়ে সহায়ক বই কিংবা বইটি পড়তাম, কবি পরিচিতি পড়তাম, পাঠ পরিচিতি পড়তাম। পাঠ পরিচিতি কবিতা গল্প বোঝার জন্য একটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতো আমার জন্য। সেটি আপনি করে দেখতে পারেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যে এই বিষয়টি আপনার জন্য উপকারী হচ্ছে কিনা। আসাদ হোসেন ভাইয়া বলেছেন যে কবিতাটির সাথে কাজী নজরুল ইসলামের আমার পথ কবিতাটির মোটামুটি মিল রয়েছে। জি ভাইয়া। ফেরদৌসী ভাই, এই বয়সে ছেলেমেয়েরা সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ মনে করে। হ্যাঁ, তুচ্ছ মনে করে বলতে এটাই কবি বুঝাতে চেয়েছেন, কিন্তু একটি বিষয় মনে রাখা ভালো, তুচ্ছ মনে করলো কবি দেখাতে চেয়েছেন সেই তুচ্ছ করছে ইতিবাচক কারণে, অর্থাৎ হয়তো সেই প্রতিবন্ধকতাকে তুচ্ছ করছে ভালো কিছু করার জন্য। এখানে কবি সম্পূর্ণভাবে এই বয়ঃসন্ধিকালের এই সময়টাকে একটি খুবই ইতিবাচক একটি দিক তুলে ধরার চেষ্টা করেছেন। আব্দুস সালাম ভাই একটি কথা বলেছেন, সেটি হচ্ছে আমি কবির মৃত্যু এবং জন্মসালগুলো আমার বন্ধুর জন্ম এবং মৃত্যুসাল বিবেচনা করে মনে রাখতাম। আমার বন্ধুকে দেখেই মনে হতো তার ধার নেওয়া জন্ম মৃত্যুসাল, এতে করে আমি খুব সহজে মনে রাখতে পেরেছিলাম। এটি যদি তোমার জন্য কার্যকরী হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই করে রাখতে পারো, কিন্তু অনেকের ক্ষেত্রে কার্যকর না হতে পারে। তবে একটি নতুন জিনিস শিখতে পারলাম, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সারিকা বিনতে সবুর বলেছেন যে কবির জন্ম মৃত্যু ডেট মনে রাখার কি কোনো ট্রিক্স আছে? ভাইয়া, ডেট মনে রাখতে প্রবলেম হয়। আমি আবারও বলেছি যে ডেট মনে রাখা, মুখস্থ করার যদি আমরা খুব বেশি চেষ্টা করি তাহলে হয় না, বরঞ্চ যেটি সম্ভব সেটি হচ্ছে আমরা যখন কবিতা লিখবো বা কবির নামটি লিখবো, আমরা পাশে যত বেশি পারি জন্ম মৃত্যু সালটি লেখার চেষ্টা করব। তাহলে যেটি হবে, বারবার লেখার মাধ্যমে আমাদের সেই বিষয়গুলো মনে থাকবে বা মনে থাকবে এবং আমরা যখন পরীক্ষায় অ্যান্সার করতে যাবো, আমরা ভুলে গেল আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, আমাদের মাথায় সেটি চলে আসতে পারে। এটি একটি ট্রিক্স আমি ঠিক বলবো না, এটি আমার ক্ষেত্রে কাজ করেছে, তোমাদের ক্ষেত্রে আশা করি কাজ করবে। সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র, নিশাত সুবা, অসংখ্য ধন্যবাদ। যারা সঠিক উত্তর দিয়েছে সেটি হচ্ছে নিশাত সুবা সঠিক উত্তর দিয়েছে, সামিউর মাহি, নুসাইবা তাকি, নিসা রহমান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলাকা যে বলেছে জাহিদ হোসেন ভাইয়া, বলাকা সুকান্ত ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ নয়, কিন্তু এটি মন খারাপ করার কিছু নেই। আশা করি আপনার যখন প্রয়োজন হবে তখন এই তথ্যটি আপনি আর ভুল করবেন না। এবং এখনো যারা কমেন্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাসিফা আঞ্জুম সঠিক উত্তর দিয়েছে, মোহাম্মদ সাকিব সঠিক উত্তর দিয়েছে, আবৃত্তি তিথি সঠিক উত্তর দিয়েছে, কাজী এনা সঠিক উত্তর দিয়েছে, অন্তরা দত্ত সঠিক উত্তর দিয়েছে, রাজু সঠিক উত্তর দিয়েছে, লিয়ানা মাহজাবিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছে। এবং এখনো যারা জয়েন করছো তাদের জন্য প্রশ্নটি আবার বলে দিচ্ছি, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি? অপশন এ ছাড়পত্র, বি হচ্ছে বলাকা। এবার আমরা ক্লাসটির অর্ধেক প্রায়, অর্থাৎ কবিতাটিরও প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক আমরা এখন শুরু করব। এখন এই বাকি অর্ধেক শুরু করার আগে আমি একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে তোমাদের সমস্যাগুলো তোমরা কিভাবে আমাদের সাথে শেয়ার করতে পারো। সেটি হচ্ছে তুমি এই নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, তোমার যদি বাংলা রিলেটেড কোনো সমস্যা থাকে, 18 বছর নিয়ে কোনো সমস্যা থাকে, অথবা তুমি শেয়ার করে দিতে পারো এই লাইভটি, শেয়ার করে নিজেদের টাইম লাইনে রাখতে পারো। তাহলে দুটি উপকার হবে, একটা হচ্ছে তোমার যখন প্রয়োজন হবে তুমি লাইভ ক্লাসটি আবার দেখে নিতে পারবে, দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি ক্যাপশনে তোমার প্রশ্নটি বা যেটি তুমি বুঝতে না পারছো সেটি যদি তুমি লেখা রাখো, তাহলে আমি খুব সহজেই তোমাকে রিচ করতে পারবো এবং তোমার শেয়ারের কমেন্টে আমি তোমাকে রিপ্লাইটি দিয়ে দিতে পারবো। এবং বন্ধুদেরও মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, আশা করি সবাই মিলে আমরা এই ক্লাসটি করে অনেক বেশি উপকৃত হতে পারবো। কবিতার বাকি অংশটুকু আমি শুরু করছি, সেটি হচ্ছে এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহল। 4টি লাইন একসাথে পড়ছি কারণ এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো একটি আরেকটির সাথে একটু একই রকম, এই জন্য 4টি লাইনের ব্যাখ্যা একবারে দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে রক্তদানের পুণ্য, আত্ম উৎসর্গের কথা বলেছেন,
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এটি কেন বলেছেন? এটি বলেছেন 18 বছর বয়সের তরুণ তরুণীরা কোথাও স্থির হয়ে বসে থাকার মতো মানসিকতা রাখে না। তারা দুরন্ত, তারা চঞ্চল, তারা হচ্ছে খেলাধুলা করবে মাঠে, তারা হচ্ছে পড়াশোনা করবে, তারা সাইকেল চালাবে, তারা সাঁতার কাটবে, অর্থাৎ তারা কোনো না কোনো অ্যাক্টিভিটিসে, অর্থাৎ এই যে আমরা যে আমাদের ছোটবেলাকে আমরা অনেক সময় অনেক মানুষের কাছে বলতে শুনি না যে হচ্ছে আমাদের ছোটবেলা অনেক অনেক বেশি সুন্দর ছিল, আমি এটা করেছি ওটা করেছি, আমি এই ভালো কাজটি করেছি ওই ভালো কাজটি করেছি। এই জিনিসটি কবি বোঝাতে চেয়েছেন যে এই বয়সের মানুষেরা স্থির হয়ে বসে থাকার জন্য এই বয়সের মানুষেরা নেই। অর্থাৎ সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, কেউ হয়তো ক্রিকেট খেলছে মাঠে, কেউ ফুটবল খেলছে, কেউ কোনো না কোনো অন্যান্য কাজ করছে, কেউ কোনো প্রোডাক্টিভ কাজ করছে, এই ধরনের কাজে ব্যস্ত রয়েছে। একটু চিন্তা করো, আরেকটু রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেই বা উদাহরণ যদি দেই, সেটি হচ্ছে আমরা প্রতিটি প্রাণী বয়সের একটি নির্দিষ্ট ভাগ আমাদের মধ্যে রয়েছে। আমরা যদি চিন্তা করি যে আমাদের দাদা নানা নানি যারা রয়েছেন তারা কি এখন চাইলেই আমাদের সাথে ফুটবল খেলতে পারবে, চাইলে কি ক্রিকেট খেলতে পারবে? তাদের শারীরিক দুর্বলতা বা বিভিন্ন কারণে তারা হয়তো একটু একটু দুর্বল হয়ে গিয়েছেন, তারা হয়তো এখন আর আগের মতো ওরকম ভাবে দুরন্ত নেই। এবং সেই বিষয়টি বলেছেন 18 বছর বয়সটা কিন্তু সেই ধরনের মানসিকতার বয়স না। এই বয়সে মানুষ অনেক কাজ করবে, অ্যাক্টিভ থাকবে, এটি কবি বোঝাতে চেয়েছেন। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথে কোলাহলে। এটি আগেও বলেছি যে এই শপে আত্মাকে শপথের কোলাহলে বলতে মূলত বোঝানো হয়েছে যে নতুন স্বপ্ন দেখার, জীবনে অনেক ভালো কিছু করার ইচ্ছা এই সময়টাতে মানুষের মধ্যে জাগ্রত হয়। এবং এই জাগ্রত হওয়াকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন, অর্থাৎ স্বপ্নকে বাস্তবায়নের জন্য মানুষ বিভিন্ন পদক্ষেপ নিতেও কিন্তু শুরু করে। কবি সেই বিষয়ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এরপর বলেছেন 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়স প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। অনেক সুন্দর 4টি লাইন। সেটি হচ্ছে একটু যদি ব্যাখ্যা করি, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটি কেন বলেছেন? তাজা তাজা প্রাণে অর্থাৎ হচ্ছে 18 বছর বয়সের তরুণ তরুণীরা, 18 বছর বয়সের মানুষেরা আমাদের সমাজের আশেপাশে যখন কোনো অন্যায়, অত্যাচার, অবিচার বা কিংবা কোনো নিয়ম বিরুদ্ধ কাজ দেখে, তখন এই বয়সের মানুষের মধ্যে ক্রোধ জাগ্রত হয়। এই ধরনের মানুষের মধ্যে রাগ আসে যে কেন এই ধরনের কাজগুলো করছে, কেন এটার কোনো সমাধান হচ্ছে না, কেন এটা নিয়ে কেউ কোনো কাজ করছে না। এই ধরনের প্রশ্নগুলো তুমি যদি নিজেও চিন্তা করো, দেখবে আমাদের আশেপাশের সমস্যাগুলো নিয়ে তোমার মাথায়ও কিন্তু আসছে। কারণ এটি একটি মানুষের বয়ঃসন্ধিকালে স্বাভাবিক বৈশিষ্ট্য এবং কবি সেটিকে ইতিবাচকভাবে দেখাতে চেষ্টা করেছেন। অর্থাৎ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিশোধ নেওয়া বা প্রতিরোধ করার যে চেষ্টা করা, সেটি তরুণদের মধ্যে কাজ করে, তরুণীদের মধ্যে কাজ করে। অর্থাৎ 18 বছর বয়সে একটি ইতিবাচক বৈশিষ্ট্য কিন্তু এটি, যে তুমি অন্যায় হতে দেখছো, তুমি সেটির প্রতিরোধ করবে, অপরাধ হতে দেখছো, সেটি নিয়ে আলোচনা করবে, সেটার প্রতিরোধের চেষ্টা করবে। এরপরে চলে যাই যে 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। দক্ষ নাবিকের মতো স্টিমার চালানোর কথা বা জাহাজ চালানোর কথা বলা হয়েছে কেন? কারণ হচ্ছে 18 বছর বয়সে তুমি যে শুধু ভালো কথা শুনবে তাই কিন্তু না, তুমি বিভিন্ন বাধা আসবে, যেটি কবি আগে বলেছেন, তুমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, তুমি বিভিন্ন চিন্তা ভাবনা আসবে যে আমি কি এটি পারবো, বা আমি ধরো তুমি একটি স্বপ্ন দেখছো, তোমার সাথে সাথে সেটিও মনে হবে যে আমি কি এই স্বপ্নটি বাস্তবায়ন করতে পারবো। এই ধরনের একটি কনফিউশন বা এই ধরনের একটি চিন্তা ভাবনা মানুষের মধ্যে তৈরি হতে থাকে এবং এই তৈরি হতে হতে অনেকে হয়তো সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে না, অর্থাৎ মাঝপথে থেমে যায়। অর্থাৎ 18 বছর বয়সে কবি এটি বলতে চাইছেন যে প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। দুর্যোগে হাল ঠিক মতো রাখা অর্থাৎ এই ধরনের প্ররোচনা, এই ধরনের কথাবার্তায় কান্না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আরো ভালো কিছু করার প্রস্তুতি নিতে হবে, ভালো কিছু করার মানসিকতা রাখতে হবে। মানুষের কথায় কান্না দিয়ে তোমার যদি সেটি ভালো মনে হয় তাহলে সেটি করার চেষ্টা করতে হবে।
এটি কবি বলতে চেয়েছে। এরপরে যে বলেছেন 18 বছর বয়সে আঘাত হাসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাপের বেদনায় থর থর। অর্থাৎ আমাদের এই কথা বলতে চেয়েছেন যে সচেতন এবং সুনির্দিষ্ট হয়ে জীবন পরিচালনা করতে না পেরে অনেকে মাঝপথে থেমে যেতে পারে। আমি মাত্রই বলেছি এটি আসলে সম্পূর্ণ একটি প্যারার অর্ধেক এবং বাকি অর্ধেক মিলে হচ্ছে যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে তোমাদের প্রতিবন্ধকতাগুলোকে জয় করতে হবে। প্রতিবন্ধকতাগুলোকে 18 বছর মানুষের অনেক সময় অনেক প্ররোচনা আসবে, অনেক নেতিবাচক কথা তোমাদের শুনতে হবে। সেগুলো যদি তোমার আসলেই নেতিবাচক না হয়ে থাকে বা সেগুলো তোমার জন্য খারাপ না হয়ে থাকে, সেগুলোকে একজন মানুষকে উপেক্ষা করে তার কাজকে, তার স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এবং পরের লাইনে বলেছেন তবু 18 শুনেছি জয়ধ্বনি। আমরা কবিতার, আমার কাছে মনে হচ্ছে এই কবিতার 3টি ভাগ রয়েছে। প্রথম 2টি ভাগে তিনি বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথম ভাগে একদমই কথা বলেছেন যে 18 বছর বয়সে আমরা এসেছি, আমাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি আমাদের ভালো কাজ হতে পারে, কি কি মন্দ কাজ হতে পারে। দ্বিতীয় জায়গায় তিনি একটু শঙ্কা প্রকাশ করেছেন, আচ্ছা 18 বছর বয়সের মানুষেরদের এই ধরনের ইতিবাচক নেতিবাচক বিভিন্ন ধরনের কথাবার্তা আসে, কেউ কি মাঝপথে প্ররোচনার শিকার হয়ে ঝরে যায় কিনা বা এটি কঠিন হয়ে যায়, এই ধরনের একটি চিন্তা ভাবনা আসে। এবং তৃতীয় পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তিনি বলেছেন 18 বছর বয়স এমন একটি বয়স যে বয়সের প্রত্যাশা করেছেন প্রত্যেকটি মানুষের মধ্যে। অর্থাৎ তিনি ইতিবাচকভাবে চিন্তা করেছেন যে 18 বছর বয়সের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যেন প্রতিটি মানুষের মধ্যে থাকে এবং সেই থাকাগুলো যেন ইতিবাচক দৃষ্টিতে থাকে। অর্থাৎ আমি এটি মূলত একটি লাইন বললাম, আমি প্রতিটি লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। অর্থাৎ কবি কিন্তু আগেও বলেছেন নানা প্রতিবন্ধকতা আসবে, নানা সমস্যা আসবে, সেই সমস্যাগুলো সম্মুখীন হয়েও সেগুলোকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। তারই একটি ব্যাখ্যা স্বরূপ আরেকটি লাইন কবি বলেছেন যে হচ্ছে অসংখ্য ঝড় ঝাপটার মধ্য দিয়ে এই 18 বছরের তরুণ তরুণীরা যায় এবং এই তরুণ তরুণীদেরকে এই ঝড় ঝাপটাটা সামলেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ পিছপা হওয়া যাবে না, মাঝপথে থেমে যাওয়া যাবে না, স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। তারপর হচ্ছে বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথে চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 নেমে, যে কথাটি বলছিলাম। অর্থাৎ এ বয়স তবু নতুন কিছু তো করে। নতুন কিছু বলতে ধরো তুমি যেহেতু নতুন কিছু করার স্বপ্ন দেখছো, নতুন কিছু করছো, এই বয়স দেখা যায় একটা সময়ের পরে মানুষ সাধারণত আর কোনো সৃজনশীলতা মানুষের মধ্যে কাজ করে না। কিন্তু এই 18 বছরের তরুণ তরুণীদের মধ্যে অনেক সৃজনশীল চিন্তা ভাবনা, অনেক কাজ করার মনোভাব এগুলো তৈরি হয়, যেগুলো সব সামগ্রিক কল্যাণ, ধরো দেশের জন্য আমাদের 18 বছর বা কিশোর কিশোরীরা অনেক বেশি ভূমিকা রাখছে। অর্থাৎ চিন্তা ভাবনার অনেক বেশি উন্নত চিন্তা ভাবনার অধিকারী হয় এই সময়ের মানুষটাতে, চিন্তা করার ক্ষমতা রাখে এবং তারা সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, নতুন কিছু করার ইচ্ছা রাখে, নতুন স্বপ্ন দেখার ইচ্ছা রাখে। পরবর্তীতে যদি যাই, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়। অর্থাৎ এ বয়সের মানুষদের মধ্যে নিজেদের মধ্যে যেন কোনো ভয় নেই, সংশয় নেই, কোনো পিছুটান নেই। অর্থাৎ আমি যে কাজটি করতে যাচ্ছি সেটির ভালো যদি আমি দিক বুঝতে পারি তাহলে আমি সেই কাজটি করব। এবং সর্বশেষে কবি ব্যাখ্যা করেছেন বা বলতে চেয়েছেন যে এদেশের বুকে 18 আসুক নেমে। এটি কেন বলেছেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এটি কবি যে সামগ্রিক কবিতায় ইতিবাচক কথাটি বলেছেন সেটি এই একটি লাইন দিয়ে তিনি বললেই যথেষ্ট হতো। সেটি হচ্ছে ইতিবাচক কিভাবে, সেটা হচ্ছে তিনি প্রত্যাশা করেছেন এই যে 18 বছর বয়সের যে আবেগ অনুভূতিগুলো, যেমন আমরা যদি কি কি পড়েছি একটু যদি চিন্তা করি, আত্মসম্মান বোধ পড়েছি, আমরা পড়েছি আস্তে আস্তে স্বাধীন হওয়ার মানসিকতা, আমরা পড়েছি যে কঠিন যদি কোনো কাজ আসে কিংবা কোনো প্রতিবন্ধকতা আসে সেটিকে জয় করতে শিখতে চেয়েছে। আমরা একটি নতুন জন্মের কথা বলেছি, আমরা বলেছি হচ্ছে যে প্রতিবন্ধকতা বাধা যদি আসে সেগুলোকে আমরা জয় করব। অর্থাৎ আমরা মাঝপথে থেমে যাব না, আমরা দেশের জন্য কাজ করার কথা, দেশের স্বাধীনতার জন্য কাজ করার কথা, দেশের কল্যাণের জন্য কাজ করার কথা জেনেছি, দেশপ্রেমের কথা জেনেছি।
আত্ম উৎসর্গের কথা জেনেছি। অর্থাৎ এই বিষয়গুলো যদি শুধুমাত্র 18 বছর বয়সের মানুষের মধ্যে নয়, সকল মানুষের মধ্যে থাকে, তাহলে তুমি চিন্তা করে দেখো যে দেশটাই কত সুন্দর হবে। তিনি প্রত্যাশা করেছেন তাই প্রত্যেকটি মানুষের মধ্যে যেন এই গুণগুলো থাকে। ধরো আমি যদি বলি, সেটি হচ্ছে যে আমাদের দেশের মধ্যে অনেক অসৎ মানুষ রয়েছে, অনেক দুর্নীতিবাজ মানুষ রয়েছে। সবাই যদি নিজেদের আত্মসম্মান বোধ থেকে বা দেশের কল্যাণের কথা, অর্থাৎ আত্মসম্মান বোধ এবং দেশের কল্যাণ অর্থাৎ দেশপ্রেমের কথা চিন্তা করে এই কাজগুলো না করতো, তাহলে আমাদের দেশটা কিন্তু আরো এগিয়ে যেত, আমাদের দেশটা কিন্তু আরো সুন্দর হতো। অর্থাৎ এটি প্রত্যাশা করেছেন যে শুধুমাত্র 18 বছর বয়সে যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো যেন ধীরে ধীরে সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ছিল মোটামুটি কবিতাটি। কবিতার সবগুলো লাইনের লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আমি করেছি। এরপরও যদি কেউ কোনো তথ্য বুঝতে না পেরে থাকো, অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আমরা বলেছিলাম কবি পরিচিতি পড়ব, আমরা পাঠ পরিচিতি বলতে আমরা কবি পরিচিতি পড়েছি, আমরা কবিতাটি পড়েছি। এই বিষয়টিতে কোনো শব্দার্থ, কঠিন কোনো শব্দার্থ নেই, কারণ তোমরা কোনো বইয়েও কোনো শব্দার্থ পাবে না। এখানে প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা দেখবি বইয়ে দেওয়া আছে। কেন দেওয়া হচ্ছে? কারণ হচ্ছে প্রত্যেকটি লাইনই কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তবে তোমরা কবিতাটি শুরু করার সময় একটি শব্দার্থ পেতে পারো যে 18 বছর বয়স কি দুঃসহ। অনেকের দুঃসহ মানে না জানা থাকতে পারে, আমি সেটি বলে দিচ্ছি যে কোনো কাজ যদি করা কঠিন হয়, অর্থাৎ সহজভাবে কোনো কিছু করা যায় না, সেটিকে দুঃসহ বলা হয়ে থাকে। অর্থাৎ সহ্য করা যদি কঠিন হয় এমন একটি বিষয়কে, এমন একটি পরিস্থিতিকে দুঃসহ বলা হয়ে থাকে। আমরা কি কি পড়লাম সেটি আমরা একটু জেনে নেই। আমরা কবি পরিচিতি পড়েছি, এরপর হচ্ছে আমরা কবিতাটি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে পড়েছি। আমরা শব্দার্থ নেই, তারপরে কঠিন শব্দার্থ রয়েছে সেটি আমি বলে দিয়েছি। তারপরে যদি কেউ কোনো শব্দ বুঝতে না পারো সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি চেষ্টা করব সেটি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আমরা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি কিন্তু জানতে পেরেছি। একটি প্রশ্ন করেছি, সেটি সঠিক উত্তর তোমরা দিয়েছো, যারা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আর কি কি বিষয়গুলো জেনেছি সেগুলো আমি একটু পয়েন্ট আকারে লিখছি, আশা করি সবাই এটা থেকে উপকৃত হবে। আমরা নতুন জন্মে, অর্থাৎ আমরা ইতিবাচক কি কি বৈশিষ্ট্য দেখেছি। নতুন জন্ম হয় মানুষের, পরনির্ভরতা দূর হয়, আত্মসম্মান বোধ তৈরি হয়, দেশপ্রেম তৈরি হয়, শঙ্কা তৈরি হবে যে তুমি কাজটি সঠিকভাবে করতে পারবে কিনা, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে কিনা, প্রতিবন্ধকতা জয় করা শিখি আমরা এই বয়সটাতে। বা মোটামুটি আত্ম উৎসর্গের কথা আমি লিখিনি, আমি একটু বাম পাশে লিখছি, আশা করি দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি আরেকটি জিনিস বলেছি, সেটি হচ্ছে আমি যখন প্রথমে বলেছিলাম যে আমি কিন্তু ছাড়পত্র অনেকবার লিখছি, আমি এরকম আরেকটা শব্দ কিন্তু অনেকবার বলেছি। সেটি কি বলতে পারবে? সেটি হচ্ছে ইতিবাচক ভাবে কবি দেখিয়েছেন। বারবার বলছি কেন? কারণ এটি তোমরা যখন পড়বে তখন দেখতে পারবে সবগুলো বৈশিষ্ট্য বয়ঃসন্ধিকালের ইতিবাচক দিক থেকে কবি তুলে ধরেছেন। বয়ঃসন্ধিকালের অনেক নেগেটিভ বা নেতিবাচক বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে পরিহার করে যে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে কবি দেখেছেন এবং কবি প্রত্যাশা করেছেন এই বৈশিষ্ট্যগুলো যেন দেশের সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যেন মানুষ সৎ হয়, মানুষ যেন দেশপ্রেমিক হয়, মানুষ যেন দেশের জন্য কাজ করে। এই বিষয়গুলো কবি তুলে ধরতে চেয়েছেন। পরনির্ভরতা পরিহার করার কথা বলেছেন, স্বাধীনভাবে বেঁচে থাকার কথা বলেছেন দেশপ্রেমের কথা, শঙ্কা তৈরি হওয়ার কথা, প্রতিবন্ধকতা জয় হওয়ার কথা। আশা করি সবাই বুঝতে পেরেছো কি কি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এবং আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটি আমাদেরকে জানিয়ে দিও। আরেকটি বিষয় হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে এই 18 বছর কবিতাটি
কোন ছন্দে রচিত? এটি কি কেউ বলতে পারবে? এটি একটু কঠিন, আমি জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে 18 বছর বয়সটি হচ্ছে মাত্রা বৃত্ত ছন্দে রচিত। এটি মনে রাখা কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি ক্লাসের শেষে বললাম, কারণ হচ্ছে এত তথ্যের মধ্যে যেন তোমরা ভুলে না যাও। একদম শেষে বলার কারণ হচ্ছে তোমরা মনে রাখতে পারবে যে ভাইয়া শেষে একটি তথ্য দিয়েছিল যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিল। সেটি হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 18 বছর বয়সটি, 18 বছর বয়স, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই দুটি তথ্য জেনে রেখো। সুকান্ত ভট্টাচার্য 1947 সালে মৃত্যুবরণ করেছেন এবং 26 সালে জন্মগ্রহণ করেছেন। মনে রেখো, যেই বিষয়গুলো আমি বলেছি সেগুলো মনে রেখো। আশা করি কারো কোনো সমস্যা হবে না এবং সবাই লাইভ ক্লাসটিতে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাদেরকে জানিয়ে দিও, আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেব। আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে দেখে এসেছি, দেখি কেউ কোনো কমেন্ট করেছিল কিনা অথবা কারো কোনো সমস্যা ছিল কিনা। ফেরদৌসী রূপা বলেছে থ্যাংকস এ লট স্যার, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বাংলা ক্লাস কবে হবে কমেন্টটি করেছেন। পরবর্তী বাংলা ক্লাস কবে হবে সেটি জানতে হলে 10 মিনিটস ক্লাসরুম গ্রুপটিতে তোমাদের চোখ রাখতে হবে। চোখ রাখলেই আমাদের টাইম শিডিউল পোস্ট করে দেওয়া হবে। তবে তোমরা একটা কাজ করতে পারো, সেটি হচ্ছে তোমাদের কোন বিষয়টি নিয়ে, বাংলা প্রথম পত্রের কোন বিষয়টি নিয়ে তোমাদের সমস্যা বা কঠিন মনে করো তোমরা, সেটি কমেন্টে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়টির উপর ক্লাস নেওয়ার জন্য। মাত্রাবৃত্ত ছন্দ অসাধারণ, আবৃত্তির তিথি তুমি বলতে পেরেছো। এবং এর পাশাপাশি প্রাপ্তি মেজাবিন জাকারিয়া আপু দেখছে, ফেরদৌসী রূপা আপু দেখছে, লিয়ানা আপু দেখছে, তারপর হচ্ছে তানহা তাবাসসুম দেখছে। যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ক্লাসটি থেকে সবাই অনেক বেশি উপকৃত হয়েছ। যদি কোনো সমস্যা থাকে আবারও বলছি আমাদেরকে জানিয়ে দিতে কিন্তু একদমই সংকোচ বোধ করো না, আমাকে জানাও, আমি তোমাদেরকে, কারণ তোমাদের জন্য আমরা সবাই একসাথে কাজ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আবার পরের কোনো লাইভ ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।